হ্যালো বন্ধুরা, ভারতের রাজনীতির ইতিহাসে এমন কিছু চরিত্র থাকে যারা পর্দার সামনে কম কিন্তু পর্দার আড়াল থেকে পুরো খেলাটাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে কেউ বলেন ভারতের জেমস বন্ড, আবার কেউ বলেন মডার্ন চাণক্য, অজিত ডোভাল। আমরা সবাই জানি উনি কিভাবে দেশের নিরাপত্তার জন্য কাজ করেছেন, কিন্তু উনার জীবনে এমন কিছু কন্ট্রোভার্সি বা বিতর্ক আছে যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। কিভাবে উনার একটা স্ট্র্যাটেজি দেশের সরকার পর্যন্ত বদলে দিতে পারে, আসুন আজকের ভিডিওতে এই পুরো ঘটনাটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। I also carry a little sense of guilt. 2008 সালে গুজরাটের মধ্যে নরেন্দ্র মোদীজি জিএসএম ছিলেন, আর মোদীজি অজিত ডোভালকে গুজরাটে ইনভাইট করলেন যে এখানে এসে আপনি একটি ইউনিভার্সিটি খুলুন, ইন্টারনাল সিকিউরিটি, পুলিশ, সায়েন্স রিলেটেড, যেখানে এইসব কোর্সও থাকবে। অজিত ডোভাল গুজরাটে পৌঁছে যান আর বোর্ড অফ গভর্নর বানিয়ে, যার মধ্যে একজন বোর্ড অফ গভর্নর উনি নিজেই ছিলেন। তো এইসব জিনিস বানিয়ে অজিত ডোভাল রক্ষা শক্তি নামে একটা ইউনিভার্সিটি খুলে দেন গুজরাটের মধ্যে। আর তারপর এক বছর পর 2009 সালে অজিত ডোভাল আরএসএস এর একনাথ রানাডের সাথে দেখা করেন। একনাথ যিনি ছিলেন, তিনি সেই সময় তামিলনাড়ুর মধ্যে বিবেকানন্দ কেন্দ্র নামে একটা অর্গানাইজেশন, যা স্বামী বিবেকানন্দ চিকিৎসককে প্রমোট করে, সেটা চালাতেন। তো অজিত ডোভাল আরএসএস এর একনাথ রানাদের অর্গানাইজেশন বিবেকানন্দ কেন্দ্রের সাহায্যে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বা বিআইএফ খুলেন। এই থিঙ্ক ট্যাঙ্কের অবজেক্টিভ ছিল ন্যাশনাল সিকিউরিটি, ডিপ্লোমেসি আর গ্লোবাল অ্যাফেয়ার্সের মতো বিষয়গুলোর উপর রিসার্চ আর অ্যানালাইসিস করে ইন্ডিয়াকে আরো স্ট্রং বা সিকিউর করা। আর এই যে বিবেকানন্দ ফাউন্ডেশন ছিল, এরা সেমিনার ইত্যাদি করত। অনেক সেমিনারে তো এরা কংগ্রেসের ইস্যুতেও সাপোর্ট দেখিয়েছিল, যেমন দেবজানে খবরাগাড়ে ইনসিডেন্ট ছিল, বাংলাদেশ ল্যান্ড ইস্যু ছিল, এর উপরেও সেমিনার করেছিল এরা। এখন এই যে বিবেকানন্দ ফাউন্ডেশন ছিল, এর আরো একটা উইং ছিল ইন্ডিয়া ফাউন্ডেশন নামে। এতে ইয়ং লোক বেশি ছিল, যেমন রাম মাধব, নির্মলা সীতারাম, সুরেশ প্রভু। তো সেম ইয়ার অর্থাৎ 2009 সালে অজিত ডোভালের ছেলে সূর্য ডোভাল, যেমন সৌদি আর ইউএসএ ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন, তিনি ইন্ডিয়াতে ফিরে এসে এই ইন্ডিয়া ফাউন্ডেশন, এই যে থিঙ্ক ট্যাঙ্ক বানিয়েছিলেন এরা, ওটাতে জয়েন করে নেন। এখন এ পর্যন্ত তো সব জিনিস ঠিকঠাক চলছিল, কিন্তু বিবেকানন্দ ফাউন্ডেশন পুরো ইন্ডিয়ার মধ্যে নিউজে আসে 2011 সালে। বিবেকানন্দ ফাউন্ডেশন কি করে যে এরা একটা রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্টের নাম ছিল ইন্ডিয়ান ব্যাংক মানি অ্যাব্রড ইন সিক্রেট ব্যাংকস এন্ড ট্যাক্স হেভেন। এখন এই যে রিপোর্ট ছিল, এটা এরা কংগ্রেসকে সাবমিট করেনি, বরং এদের অপোজিশন, সেই সময় বিজেপি অপোজিশনে ছিল, এদেরকে সাবমিট করে। আর তারপরে এটা সাবমিট করার পর এরা এটা রিলেটেড দুটো সেমিনার করে, যেখানে বাবা রামদেব, আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি, সুব্রহ্মণ্যম স্বামী সবাই পৌঁছান। তো এখন যদিও সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওই সময়ে অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি, আন্না হাজারে এরা সব অজিত ডোভালের সাথে মিলিয়ে সেমিনার করতেন। তো এরপরে দেশ জুড়ে ব্ল্যাক মানি আর করাপশন নিয়ে প্রটেস্ট স্টার্ট হয়ে গিয়েছিল। তো কংগ্রেস সেই সময় পাওয়ারে ছিল, আর এই যে বিবেকানন্দ ফাউন্ডেশন ছিল, এটা ওদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো কংগ্রেস আইবির মাধ্যমে এই অর্গানাইজেশনকে সার্ভিলেন্সে ফেলে দিয়েছিল, এর উপর নজর রাখতো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার কোনো আসর হয় না। তারপর এপ্রিল 2011-তে আন্না হাজারে আর অরবিন্দ কেজরিওয়াল সবাই এই করাপশনকে নিয়ে অনশনে বসে যান, আর পুরো দেশে প্রটেস্ট স্টার্ট হয়ে যায়, যার ব্যাপারে এমনিতে সবাই অলরেডি জানেই। এটা এত বড় মুভমেন্ট হয়ে দাঁড়ায় যে আগে গিয়ে কংগ্রেসের সরকারও পড়ে যায়, আর তারপর বিজেপি পাওয়ারে আসে। আর বিজেপি যখন পাওয়ারে আসে, তখন ন্যাশনাল সিকিউরিটি যে সবচেয়ে বড় পোস্ট এনএসএর, সেটা পান অজিত ডোভাল। আর বাকিও যারা এই ফাউন্ডেশনের সাথে রিলেটেড লোক ছিলেন, যেমন নির্মলা সীতারমন, সুরেশ প্রভু, এদের সবাইকে ইম্পর্টেন্ট পজিশন দেওয়া হয়। অজিত ডোভালকে এনএসএ বানানো হয়েছিল, তো ওটার উপর অনেক হাল্লাও হয়েছিল, কারণ এম কে নারায়ণের এক পজিশন যদি ছেড়ে দেয়, তো যতজন এনএসএ হয়েছেন তারা আইএফএস ডোমেন থেকেই ছিলেন। কিন্তু এটাকে সাইডে রেখে অজিত ডোভালকে এনএসএ বানানো হয়। আর যেই অজিত ডোভাল এনএসএ হন, সাথে সাথে জুন 2014-তে একটা অনেক বড় চ্যালেঞ্জ চলে আসে উনার সামনে। ইরাকে 46 জন ইন্ডিয়ান নার্স ফেসে গিয়েছিল। অজিত ডোভাল ইরাকে পৌঁছে যান, সাথে সাথে এই নার্সদের ফেরত আনার পুরো প্ল্যানিং ডিজাইন করেন। ইনফ্যাক্ট মায়ানমার হুক, উরি সার্জিক্যাল স্ট্রাইক, বালাকুট ইয়ার স্ট্রাইক, এমনকি যে এখন আর্টিকেল 370 পর্যন্ত, প্রতিটি অপারেশনে 2014 থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো অপারেশন হয়েছে, অজিত ডোভাল নিজে প্ল্যান করেন প্রতিটি জিনিস। ইন্ডিয়ার সিকিউরিটি রিলেটেড কোনো জিনিস হোক, অজিত ডোভালের মর্জি ছাড়া একটা পাতাও নড়তে পারে না। অজিত ডোভালের এনএসএ হওয়ার ফলে একদম নতুন অ্যাপ্রোচ এলো। জেনারেলি যে কোনো কান্ট্রি হয়, তারা নিজেদের ন্যাশনাল সিকিউরিটির জন্য মেইনলি 3টে স্ট্র্যাটেজির উপর কোনো একটা ফলো করে, ডিফেন্সিভ, ডিফেন্সিভ অফেন্সিভ বা অফেন্সিভ। ইন্ডিয়া মেইনলি ইন্ডিপেন্ডেন্সের উপর থেকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করেছে। এতে কি হয়, আর্মি, ইন্টেলিজেন্স সব অ্যাক্টিভ থেকেও জাস্ট নিজেদের উপর হওয়া যে অ্যাটাকগুলো হতো, সেটাকে
ইন্ডিয়াকে আটকায়। কিন্তু অজিত ডোভাল ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটিকে একটু শিফট করলেন। উনি ডিফেন্সিভ অফেন্সিভ স্ট্র্যাটেজি যেটা হয় সেটা রিকমেন্ড করলেন, যার রেজাল্ট আগের তুলনায় অনেক বেশি ভালো বেরোলো। কিন্তু 1998 সাল থেকে এখন পর্যন্ত যখন থেকে বিজেপির গভর্নমেন্ট এসেছিলেন তখন থেকে অজিত ডোভালের রিলেশন সেটা কংগ্রেসের সাথে খুব খারাপ হয়েছে। আর টাইম টু টাইম অজিত ডোভালের উপর আর উনার ফ্যামিলির উপর এলিগেশনও লাগতে থেকেছে। তো ইন্ডিয়ার বাইরে শত্রুদের সাথে লড়ার পাশাপাশি অজিত ডোভালকে নিজের ফ্যামিলির উপর লাগা এলিগেশনের সাথেও লড়তে হয়। যেমন আমি আপনাকে বলেছিলাম যে অজিত ডোভালের যে ছেলে ছিলেন সৌর্য ডোভাল, ফিরে এসে উনি ইন্ডিয়ান ফাউন্ডেশনের সাথে এসে জুড়ে গিয়েছিলেন, কিন্তু সাইডে উনি নিজের ইনভেস্টমেন্ট কোম্পানিও চালাতেন যার নাম টর্চ ইনভেস্টমেন্ট ছিল। এটাকে আগে জিউস কেপস বলতো। এর হেডকোয়ার্টার সেটা সিঙ্গাপুরে আছে, কিন্তু এটাকে নিয়েও সমস্যা দাঁড়িয়ে গিয়েছিল। এই যে ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল এতে একজন পাকিস্তানি যার নাম সৈয়দ আলী আব্বাস ছিল, সে কো-ফাউন্ডার ছিল এই কোম্পানির। তো কংগ্রেস এটার উপর বলল যে একদিকে দেশের এনএসএ অজিত ডোভাল জঙ্গিদের কাউন্টার করার জন্য অফিসিয়াল পোস্টে আছেন, অন্যদিকে উনার ছেলে এক পাকিস্তানির সাথে বিজনেস করছে। তো এটা দেশের সিকিউরিটির জন্য খুব বড় বিপদ এটা। আর কথা এখানে শেষ হয় না। এই যে ইন্ডিয়ান ফাউন্ডেশন ছিল এটা টাইম টু টাইম সেমিনার করত, আর এর যারা স্পন্সর ছিল তারা ফরেন কান্ট্রির ডিফেন্স ইকুইপমেন্ট বানানোর কোম্পানিতে ছিল, যেমন বোয়িং, ইসরায়েলের মোগল সিকিউরিটি সিস্টেম লিমিটেড। তো এটাকে নিয়েও অজিত ডোভাল আর উনার ছেলেকে ঘেরা হলো যে এই সিকিউরিটি রিলেটেড কোম্পানিগুলো ওদের কেন স্পন্সর করবে, বিনা কোনো লাভে তো এরা করবে না। তো এটার লিঙ্কও অজিত ডোভাল আর উনার ছেলের সাথে জুড়া হলো যে এই কোম্পানিগুলোকে ফেভার করা হচ্ছে, গিভ এন্ড টেক রিলেশনশিপ চলছে। এখন এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অজিত ডোভালের আসল সমস্যা তখন শুরু হয় যখন কংগ্রেসের জয়রাম রমেশ প্রেস কনফারেন্স করে বলেন যে অজিত ডোভালের দ্বিতীয় ছেলে বিবেক ডোভাল যেদিন নোটবন্দি হলো তার 13 দিন পরে কেমেন আইল্যান্ড, যেখানে ট্যাক্সের কোনো রকটক থাকে না, সেখানে গিয়ে GNY এশিয়া হেজ ফান্ড স্টার্ট করে দিলেন। আর এর যে লিঙ্ক সেটা পুরোপুরিভাবে নোটবন্দির সাথে এস্টাবলিশ করে দিলেন। আর এইসব জিনিসগুলো কেরাবলের ম্যাগাজিনেও ছাপলো। আর যখন জল মাথার উপর দিয়ে চলে গেল তখন অজিত ডোভাল জয়রাম রমেশ আর কেরাবেন ম্যাগাজিনের উপর ক্রিমিনাল ডিফেন্সিভ কেস করে দিলেন। আর যখন এই কেস কোর্টে যায় তখন কংগ্রেসের জয়রাম রমেশকে অজিত ডোভালের ছেলে বিবেক ডোভালের কাছে ক্ষমা চাইতে হয়, আর বিবেক ডোভাল রিটেইনেই ক্ষমা নেন। এটা সেই ক্ষমার কপি। তো দেখুন অজিত ডোভালের যে লাইফ সেটা কোনো ফিল্ম স্টোরির চেয়ে কম নয়। আর চাই দেশের বাইরে লড়া হোক বা ভিতরে লড়া হোক, আর 3 বার NSA হয়ে পাওয়ার নিজের হাতে রাখা হোক, উনিকে ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত র্যাঙ্ক দেওয়া হয়েছে। আর এটাই রিজন যে উনাকে দেশের ভিতরে লুক আসল চাণক্য বলে, কারণ উনি প্রথম এমন NSA যার হাতে এত পাওয়ার রইল। এত বড় বড় লুক উনার পিছনে পড়েছিল, কিন্তু পাওয়ার উনার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারেনি। আর যখন গভর্নমেন্ট পর্যন্ত উনার হিসাবে তাকেনি, তো সেই গভর্নমেন্টই পাওয়ারে থাকে না। তো বন্ধুরা, এই ছিল অজিত ডোভালের গল্পের অন্য পিঠ। এদিকে উনার দেশপ্রেম আর ডিফেন্সিভ অফেন্সিভ স্ট্র্যাটেজিস যা ভারতকে সুরক্ষিত রেখেছে, আর অন্যদিকে উনার পরিবারের ব্যবসা নিয়ে ওটা প্রশ্ন আর রাজনৈতিক সমীকরণ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন দেশের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে উপেক্ষা করা উচিত, নাকি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আরো বেশি জরুরি? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তবে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।